সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করছি। এক যৌথ পরিবারের একজন অত্যন্ত ভদ্র ও নিরীহ ব্যক্তি মিস্টার জামাল সাহেব ছদ্মনাম। সাধারণত আমাদের সমাজে এই ধরনের মানুষদের একটু সহজ সরল এবং বোকা হিসেবেই সবাই ট্রিট করে থাকে এবং তার ভদ্রতাকে পুঁজি করে অনেকেই সুবিধা নিয়ে থাকে, আর সংসারের খারাপ বদমেজাজি রাগী কিসিমের সদস্যটিকে সবাই চালাক চতুর হিসাবে দেখে থাকেন। এই মিস্টার জামাল সাহেবকে তাদের যৌথ পরিবারের সম্পত্তির মৌখিক ভাগ বন্টনকালে তাকে অন্য সদস্যদের তুলনায় সবচেয়ে কম মূল্যমানের স্থান দিয়ে সম্পদ দেওয়া হয় এবং তিনি ভদ্রতার সাথে সেটা মেনে নেয়। কিন্তু বিপত্তিটা ঘটে ঘটনার অনেক বছর পরে। কালের পরিক্রমায় যখন মিস্টার জামাল সাহেব এর কম মূল্যমানের জায়গার পার্শ্ববর্তী স্থানে সরকার একটি এয়ারপোর্ট তৈরির কাজ শুরু করেন, তখন তার জমির মূল্যমান হুট করেই কয়েক গুণ বৃদ্ধি পায়, আর সময়ের ঘূর্ণিচাকায় বদলে যায় তার পরিবারের অন্যান্য মানুষ। তখনই মিস্টার জামাল সাহেবের জমির দিকে সবার নজর পড়ে আর শুরু হয় পারিবারিক কলহ বিবাদ। এবার তাহলে মূল আলোচনা শুরু করা যায়। আমরা জানি যে ওয়ারিশান সম্পত্তি যখন উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাবে, সে সময় উত্তরাধিকারীগণকে কোন জায়গা দিয়ে নিবে, কে কোন জায়গা দিয়ে ভাগ দখল করবেন সেটা নির্ধারণের জন্য একটি বন্টননামা দলিল করে নিয়ে নেবেন এবং সেটা ভার্বালি, দ্যাট মিনস মৌখিকভাবে ভাগ বন্টন করলে কিন্তু হবে না, রেজিস্ট্রিকৃত হতে হবে। দ্যাট মিনস রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং এর ফলে সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জিত হবে, ফলে সেটা আইনও কভার করবে এবং ধর্মও কভার করবে, সমাজের মানুষও ভালো বলবে। এই বন্টননামা দলিলের বদৌলতে যে কোনো ওয়ারিশরা চাইলেই তাদের ন্যায্য অংশ বুঝে নিয়ে ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে বা বেচা বিক্রি করতে পারবে। যদিও পূর্ববর্তী সময়ে দেখা গেছে বন্টননামা ছাড়াও ওয়ারিশরা তাদের সম্পদ ক্রয় বিক্রয় করেছে, কিন্তু সম্প্রতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখে পাশ হবার পর থেকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা এসেছে এবং দেশের প্রত্যেক জেলায় সাব রেজিস্ট্রি অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে যেন তারা বন্টননামা দলিল ছাড়া কোনো রকম ক্রয় বিক্রয় রেজিস্ট্রি কার্যক্রম কাজ পরিচালনা না করে। সেক্ষেত্রে কেহ করতে চাইলেও তারা যেন বাধা প্রদান করে এবং তারা যেন রেজিস্ট্রি করা থেকে বিরত থাকে, তাহলে তাদের এসব দুর্নীতি কমবে। কারণ দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এমনকি আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ওয়ারিশ বা এজমালি সম্পত্তি মৌখিকভাবে ভাগ বন্টন করে আলাদাভাবে নামজারি করে নেওয়া হতো, কিন্তু এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্টননামা ম্যান্ডেটরি এবং রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। বন্টননামা ছাড়া কোনোভাবেই যেন জমি জমা বেচা বিক্রি না হয়। যদিও আমরা মৌখিক আপোষের ভিত্তিতে যে একের ওয়ারিশ এক এক জায়গা দিয়ে ভোগ দখল করে থাকি এবং দাগে দাগে দাগিয়ে অতঃপর এক দাগ দিয়ে নিয়ে থাকি, এটা কিন্তু আদৌ ঠিক নয়। আসলে একজন ওয়ারিশ কিন্তু প্রত্যেক দাগে ইঞ্চি ইঞ্চি জমির মালিকানার দাবিদার, কিন্তু আদতে কি আমাদের সমাজে এমনটি হয় না। সব দাগ দিয়ে দাগিয়ে এক দাগ দিয়ে তাদের দেওয়া হয়। এর জন্যই আসলে অ্যাসিল্যান্ড অফিসে নামজারি করা যাচ্ছে না বর্তমানে। কিন্তু এখন নতুন আইন পাশ হওয়ার পর যদি আমরা এমনটা করি তাহলে কিন্তু আর হবে না, কারণ ভূমি বা অ্যাসিল্যান্ড অফিসের মাধ্যমে নামজারি করে নিতে পারছে না অনেকেই, পারা যাচ্ছেও না। আর কোনোভাবে করে নিলেও বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এমনকি অনেক সময় যদি এভাবে ভাগ বন্টন ছাড়া কোনো ওয়ারিশ নামজারি করে নিলেও থাকেন এবং সেই জমির পাশে যদি পরবর্তীতে কোনো রাস্তা বা ফ্যাক্টরি বা সরকারি প্রকল্প হয় বা অ্যাকোয়ার হয়, আমি যেটা প্রথমেই একটু উদাহরণ দিয়ে বলেছিলাম, অ্যাকোয়ার হয়, তাহলে এখনও পরিস্থিতিতে আলটিমেটলি জমির মূল্য রাতারাতি বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য
ওয়ারিশরা লোভের জেলাসি করে বা ঈর্ষা করে বা লোভের বশবর্তী হয়ে নামজারি বাতিল করে আবেদন করে নিয়ে নিতে পারে, এবং এটা বাস্তবে হচ্ছে। কিংবা দেখা গেল কোনো এক ভাই এর জমির মূল্যমান এখন আগের থেকে কমে যাচ্ছে। এমন বাস্তব একটি উদাহরণ আমি শুরুতেই দিয়েছি, এবং আরও একটি উদাহরণ এরকম শুনেছি। আইনজীবী হওয়ার বদলতে একজন ভাই আমার কাছে একটি সমস্যা নিয়ে এসেছিলেন। তার কেস স্টাডি করে জানতে পারলাম যে তাদের এজমানি সম্পত্তি তার বাবা তাদের অন্যান্য ভাইদের মধ্যে মৌখিক ভাগ বন্টন করে দিয়ে গেছেন, এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তার বাবা তাকে কিছু সম্পত্তি এমন জায়গা দিয়েছিলেন সেই অংশটিতে তেমনি ফসলাদি হতো না, অনুর্বর ছিল, পতিত অবস্থায় পড়েছিল, তাতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু তখন তার অন্য ভাই বোনরা তাকে কিন্তু কিছু বলেনি। তার অন্য ভাই বোনরা যখন উর্বর জমি চাষাবাদ তখন কিন্তু উর্বর জমি চাষাবাদ করে খাচ্ছিলেন। কিন্তু বিপত্তিটা হলো তখনই যখন তার সেই পতিত জমির পাশ দিয়ে একটি পাকা রাস্তা তৈরি হলো, এবং তখন তার জমির মূল্য হঠাৎ বহুগুণে বেড়ে গেল। এমত অবস্থায় তার অন্যান্য ওয়ারিসদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, এবং তাদের মধ্য থেকে কারো কারো উক্ত সম্পত্তির প্রতি লোলুপ দৃষ্টি হলো, আর তখনই সৃষ্টি হয়ে গেল কনফ্লিক্ট। আর এটাই হচ্ছে বাস্তবতা এবং ধ্রুব সত্য ঘটনা। শুধুমাত্র এই সকল কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন যে তিনি সরকারের পক্ষ থেকে বলেছেন যে বন্টননামা ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তির নামজারি এবং ক্রয় বিক্রয় করা যাবে না। আমাদের দেশের কোর্টের মামলাগুলোর বেশিরভাগ মামলায় জমি জমা সংক্রান্ত এবং ওয়ারিশান সম্পত্তি নিয়েও উত্তরাধিকার সম্পত্তি নিয়েই বেশিরভাগ মামলা মোকদ্দমা হয় এবং কলহ বিবাদ রক্তারক্তি হয়, যে কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। মূলত যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা কোনো ওয়ারিশ কোন জায়গা দিয়ে ব্যবহার করবে, এই জন্য নিজেদের মধ্যে যে ভাগ বাটোয়ারা হয় এবং উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, এবং কে কোন জায়গা দিয়ে নিবে তখন নিজেদের মধ্যে যে ভাগ বন্টন করা হয়, এই পদ্ধতির মাধ্যমে যে দলিল সৃজিত হয় তাকে বন্টননামা দলিল বলা হয়। এই বন্টননামার মাধ্যমে একজন ওয়ারিশ বুঝতে পারে ওয়ারিশরা কে কোন জায়গা দিয়ে মালিকানা পাবে এবং ভোগ দখল করবে। এমনকি যদি বন্টন না হয়ে থাকে এবং ওই ব্যক্তিরা যদি বন্টন না করে আপোষ মীমাংসার মাধ্যমে জমি বের করে নেয়, তাহলে পরবর্তীতে দেখা যায় ওয়ারিশদের মধ্যে মিল মহব্বত না থাকায় কলহ বিবাদ হওয়ায় তখন কিন্তু একটা সময় ঝামেলা হয়ে যায়। এমন একটি দৃষ্টান্ত দুটি দৃষ্টান্ত ইতিপূর্বে দেওয়া হয়েছে, এই জন্যই বন্টননামা সৃজিত হয়ে থাকে এবং বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই নিয়ম না মেনে যেন কেউ জমি বিক্রয় না করে এবং ক্রয়ও না করে। ওয়ারিশ সূত্রে পেয়ে থাকলেও উক্ত জমি ক্রয় করবেন না, কারণ যদি বন্টননামা না থাকে এবং নামজারি না থাকে। বাংলাদেশের যে কোনো সকল ব্যক্তিবর্গ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকে, তারা মনে করে থাকে আমরা নিজেদের মধ্যে ভাগ বন্টনের মাধ্যমে এক এক ভাই বা বোন এক এক জায়গা দিয়ে নিয়ে তারপর বন্টন করলেই হবে। প্রয়োজনে নিজেরা মৌখিক ভাগ বন্টনের ঐক্যমত প্রকাশ পোষণ করে নিব। এটা কিন্তু এখন থেকে আর হবে না। এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা ভাগ বন্টন করছি মিউচুয়াল করে, পরবর্তীতে যে ব্যালেন্স রেখে ভাগ বন্টন করেছিলাম তা ঠিক থাকছে না। ওই যে বললাম, কোনো কারণে যদি জমির মূল্য বেড়ে যায় তখন ওয়ারিশদের মধ্যে লোভ লালসা জাগ্রত হয়, তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ শুরু হয়ে যায়। কেননা যাকে ভাগ করে দেওয়া হয়েছে সে আর ওই মূল্যমান সম্পত্তি ছাড়তে চায় না। এর মধ্যে যদি কোনো ওয়ারিশ ঝামেলা করতে চায় তাহলে কোনো আইন কিন্তু ওই ঝামেলা মেটাতে পারবে না। স্ট্যাম্প করে রাখলেও আইনে তা কোনোভাবেই কাভার করবে না। একমাত্র 2004 সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে পারে, কে কোন জায়গা দিয়ে নিবে এর উপর ভিত্তি করে বন্টননামা দলিল করে নেওয়া এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নিয়ে তাহলে আর এবং নিজেদের নামে নামজারি করে নিলে তাহলে আর কোনো ঝামেলাই হবে না। যদি মিলেমিশে থাকতে চান তাহলে বন্টননামা দলিল করে যার যার নামে নামজারি করে নিন, তাহলে ওয়ারিশদের মধ্যে ঝগড়াঝাটি হবে না, বরং আজীবন শান্তিতে থাকতে পারবেন, নয়তো আজীবন ঝামেলার মধ্যে থাকতে হবে।
সেটা বংশ পরম্পরায় হতেই থাকে। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।